নদিয়ার ফুলিয়ার উদয়পুরের 12 নম্বর জাতীয় সড়ক। সাত সকালে এলাকার মানুষ দেখেন রাস্তার ধারে একটা বস্তা পড়ে আছে। কি আছে বস্তায় কৌতূহল হয়, সবাই যান কাছে, দেখেন বস্তা ভর্তি এই যে ভোটার কার্ড। একটা বড় বস্তা ঠাসাই ভোটার কার্ড। এত ভোটার কার্ড এলো কোথায়? জাতীয় সড়কের ধারে এইভাবে ভোটার কার্ড পড়ে রয়েছে কিভাবে? পুলিশে খবর দেন তারা। তারপর কি হলো রঞ্জিতের কাছ থেকে জানবো। রঞ্জিত, কি হয়েছে জানাও, পুলিশ কি বলছে? এত এত ভোটার কার্ড কারা ফেলে গেল এইভাবে? দেখো, একেবারে শান্তিপুর থানার ফুলিয়া 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই বস্তাবন্দি অবস্থায় পড়েছিল এই ভোটের কার্ডগুলি, এবং সেখান থেকে বেশ কয়েকটি কার্ড বেরিয়েছে। তারপরেই যারা পথ চলতি মানুষ রয়েছে বা স্থানীয় বাসিন্দা যারা সকালবেলা কাজে যায় তাদের চোখে বিশেষ করে নজরে আসে, এবং তারা দেখতে পান যে একটি দুটি কার্ড নয়, বস্তাবন্দি রয়েছে একাধিক ভোটার কার্ড। এবং সমস্ত ভোটার কার্ডের মধ্যে অধিকাংশ কার্ডই দেখা যাচ্ছে সেই কার্ডগুলো বসিরহাট এবং শরৎনগর এলাকার। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করে যে কে বা কারা এগুলো ফেলে গেছে, এবং এতগুলো ভোটার কার্ড, যেই কার্ডগুলো এই স্থানীয় কোনো কার্ড নয়, যেখানে কার্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে বসিরহাট এবং শরৎনগর এলাকার। ইতিমধ্যে শান্তিপুর থানার পুলিশ সমস্ত ভোটার কার্ডগুলো সেখান থেকে উদ্ধার করে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে, খবর দেওয়া হয়েছে প্রশাসনকেও, কারণ এতগুলো ভোটার কার্ড এসআইআর আবহে কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। যেমন প্রশ্ন উঠছে যে যেখানে ফেলে গেছে সেই সমস্ত এলাকায়, যেহেতু জাতীয় সড়ক রয়েছে, অনেক জায়গাতেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা করছে পুলিশ। তবে জানি না কি কয়েকদিন আগে একইভাবে নবদ্বীপেও রাস্তার পাশে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছিল। সেই কার্ডগুলো ছিল স্থানীয় দুটি ওয়ার্ডের কার্ড। তবে এইখানে যে কার্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো উদ্ধার করা হয়েছে, সমস্ত কার্ডগুলি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট এবং শরৎনগর এলাকার। সমস্ত কিছু খতিয়ে দিয়েছে শান্তিপুর থানা পুলিশ। ইতিমধ্যেই কার্ডগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ধন্যবাদ রঞ্জিত। মোটর ভ্যানের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি সাইডে বস্তার ভিতরে আধার কার্ড ভোটার কার্ড অনেক পড়ে রয়েছে, সেগুলো নিয়ে গেল। অনেকদিন ধরেই পড়েছিল? হ্যাঁ, অনেকদিন ধরেই পড়ে যাচ্ছে। একটা বস্তার ভিতরে রয়েছে অনেক। নাম ধাম কিছু দেখেছেন? কি নাম ধাম? না, নাম ধাম এসব কিছু দেখিনি। পুলিশ এসে দেখি ঘাটাঘাটি করছে। খড়দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব। বিএলওর বাড়িতে ভাঙচুর, দরজায় লাথি। খড়দার সূর্য সেন এলাকার ঘটনা। আতঙ্কে রয়েছেন বিএলও মানবচন্দ্র আর তার পরিবার। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কারাই হামলা চালালো, ধরা পড়লো তারা? সুবীরের সঙ্গে আবারও যোগাযোগ করব। সুবীর, কারা হামলা চালালো, কেন এরকম করলো তারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিওর বাড়িতে হামলা চালিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে ভাঙচুর করেছে, এবং সেই জায়গা থেকে আতঙ্কে আছে তারা, এবং তারা সেই জায়গা থেকে খড়দহ থানার তারা লিখিত অভিযোগ করেছে। খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সুবীর। বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে, এবং নিচের দরজার মধ্যে 2-3 বার করে গুঁতো মেরে গেছে, এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা, পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কোন আক্রোশ করেছে? দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে। রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাচের জানলা তালা খুলে যেমন ঢুকছি, দেখি কাচের জানলা ভাঙা আছে। এই কে ভেঙেছে এটা তো আমিও সম্ভব না জানা। মানে ইট মারা হয়েছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ইট মারা হয়েছে। আতঙ্ক তো একটু আছে, ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি। খড়দা থানায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আক্রমণ করলো কারা? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই পাড়ায় দুষ্কৃতীদের আনাগোনার বিরুদ্ধে এই ডেপুটেশন চলছে, চলবে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। আমরা সন্তুষ্ট ভীত, তার প্রতিকার চাই।
আমার ওদেরকে থ্রেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা দুজন কেন, এবং আমাকেও বলা হয়েছে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, তারা যদি তাদেরকে খুঁজে বার করে। আজ রাজ্যে আসছেন আরো 5 স্পেশাল রোল অবজারভার। দুপুর 1:30টায় সিইও দফতরে বৈঠক করবেন তারা। স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তও থাকবেন এই বৈঠকে, এবং বৈঠকে থাকবেন 12 জন ইলেকটোরাল রোল অবজারভারও। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি বিষয়ে আলোচনা হবে আজ বৈঠকে? তুমি জানো, আগামী 16 ডিসেম্বর থেকে এফআইআর প্রক্রিয়ায় অভিযোগ ও নিষ্পত্তির কাজ শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি জেলায় জেলায় হিয়ারিং প্রক্রিয়া শুরু হবে। যাদের মূলত খসড়া তালিকায় নাম থাকবে না তাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে। সেই কাজ যাতে নিখুঁতভাবে করা হয় তার জন্য মূলত 5টি ডিভিশনের জন্য 5 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারা আজই কলকাতায় এসে পৌঁছাচ্ছেন এবং দুপুর 1টার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকে যোগ দেবেন। যে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ যারা ইতিমধ্যেই যে 12 জন ইলেকটোরাল রোল অবজারভারকে জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছে তারাও থাকবেন এই বৈঠকে। মূলত যে 5 জনকে বিশেষ দায়িত্ব দিয়ে আনা হয়েছে 5টি ডিভিশনের জন্য, তাদের আগামী দিনে কি কাজ হবে এটাই মূলত এই বৈঠকে তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। বিজেপি ক্ষমতায় এলে বাংলার ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন সীমান্ত নিয়েও। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। বাংলার ভোট ময়দান গরম এসআইআর ইস্যুতে। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সামনে রেখে মঙ্গলবার ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না। উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। 1 কোটি পুলিশ পাঠাবে, তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলা, বড় সংখ্যায় রাজবংশীদের বাস। সেই কোচবিহারের সভাতেই সীমান্ত নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর গলায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, আমরা বিজেপির কাছে মাথা নত করি না। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না। যতক্ষণ আমরা থাকবো অত সাহস কাউকে আমি দিইনি। 2021-এর বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এদিন কোচবিহারের সভায় মমতার মুখে সেই শীতলকুচির প্রসঙ্গ। শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে।
কেউ যাবেন না। আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস। নিউজ 18 বাংলা। ছিলেন, তোপ দাগলেন কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি, হয়তো 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সার্ভে পার্কে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বাইক, ঘটনাস্থলেই মৃত্যু বাইক চালকের। কিভাবে ঘটল দুর্ঘটনা আরো জানাবে সান্ধিক, রয়েছে সঙ্গে। সান্ধিক, তিনি আজকে ভোর রাতের এই ঘটনা, যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, একটি বাইক বেপরোয়া গতিতে ইএম বাইপাস ধরে রুবির দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় একটি গাড়ি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি সিগন্যালে সেই সময় দাঁড়িয়েছিল এবং সেই গাড়ির পেছনে এসেই বাইকটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে। যে সময় বাইকটি ধাক্কা মারে, পুলিশ সূত্রে খবর তার গতি প্রায় 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে ছিল এবং সেই কারণেই তৎক্ষণাৎ সেখান থেকে যে বাইক আরোহী যিনি বাইক চালাচ্ছিলেন তিনি বাইক থেকে ছিটকে পড়েন এবং সেখানে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান যে সেই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই বাইকের উপর তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পুলিশের তরফে সেই যুবকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরেই বিস্তারিত আকারে জানা যাবে। মিনি, ধন্যবাদ সান্ধিক। সন্দেশখালীতেও পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। 2 জনের মৃত্যু হয়েছে। বাসন্তী রোডে ট্রাক এবং গাড়ির মুখোমুখি ধাক্কা। ঘটনাস্থলেই মৃত 2। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলিপুরদুয়ারের গ্রামে নতুন হাসপাতাল। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীত করা হচ্ছে। সোমবার কোচবিহার থেকে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ারের মুন্সিপাড়ায় এতদিন ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এবার তা বদলে যাচ্ছে হাসপাতালে। তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। সোমবার কোচবিহার থেকে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে করা হবে হাসপাতাল। হাসপাতালের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন, তাতে থাকছে 10টি বেড। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ অনুমোদন দিয়েছেন। এখানে পূর্ত দপ্তরের মাধ্যমে আনুমানিক প্রায় 1,47,00,000 টাকা ব্যয় করে নতুন ভবন হতে চলেছে। এই ভবন খুব দ্রুত শেষ হবে। আলিপুরদুয়ারের শালকুমার 1 পঞ্চায়েত এলাকার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। শালকুমার 1 এবং শালকুমার 2 পঞ্চায়েত এলাকার 1020 বাসিন্দা এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। তাদের দাবি মেনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি হাসপাতালে উন্নত করা হচ্ছে। হলে খুব একদম খুবই ভালো হয়, এটাই আর কি। এইখানেতে আশাবাদী ছাড়া তো আর আমরা কিছু না, এইটাই এখন যদি হয় ভালো। আলিপুরদুয়ারের মুন্সিপাড়ার বাসিন্দাদের সবচেয়ে কাছের হাসপাতাল বলতে বাবুরহাট ব্লক হাসপাতাল, সেটা প্রায় 20 কিলোমিটার দূরে। আর জেলা হাসপাতাল তো 40 কিলোমিটার দূরে। সেই মুন্সিপাড়ায় এবার হাসপাতাল পেতে চলেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।